হতে যাচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টি, কপ নামে পরিচিত, অথবা ইউএন ক্লাইমেট চেঞ্জ সামিট এর কনফারেন্স। এটা চলবে নভেম্বরের 18 তারিখ পর্যন্ত, 6 তারিখ শুরু হয়ে। এই কনফারেন্সকে সামনে রেখে গতবারের মতন আমরা এবারও আয়োজন করেছি ইপি ক্লাইমেট টক্স। এখানে আমাদের অংশীদার হিসেবে যুক্ত আছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড, বিসিপিসিএল। বিসিপিসিএল ইপি ক্লাইমেট টক্সে আজকে আমাদের প্রথম দিনের অতিথি ফার্স্ট জায়েদ ফিউচার এনার্জি প্রাইজ উইনার অ্যান্ড ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব বিপাল চন্দ্র বড়ুয়া। এনার্জি অ্যান্ড পাওয়ারের পক্ষ থেকে আমি আপনাকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। রোড টু শার্মাল শেখ কপ 27 এর আর 17 দিন বাকি। বিশ্ব সম্প্রদায় এখানে আলোচনায় বসবে নেট জিরো বিশ্ব গড়ে তোলার করণীয় নিয়ে। বিশেষ করে $100 বিলিয়ন গ্রিন ফান্ড প্রাপ্তি এবং লস অ্যান্ড ড্যামেজ তহবিল এবারে আলোচনার অগ্রাধিকার পাবে এমনটি বলা হচ্ছে। আবার বিশ্বের সকল রাষ্ট্র কার্বন দূষণ কমিয়ে আনার লক্ষ্যে জাতিসংঘের কাছে যে ন্যাশনালি ডিটারমিন্ড কন্ট্রিবিউশন বা নিজস্ব পরিকল্পনা দাখিল করেছিল, এটা অর্জনের কোন পর্যায়ে আছে সেটাও পর্যালোচনা হবে। কিন্তু নেট জিরো অর্জনে যারা নেতৃত্ব দিচ্ছিল, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর করোনা উত্তরকালে জ্বালানির উচ্চ মূল্য, তার উপর রাশিয়ার ইউক্রেন আক্রমণ এবং সেটাকে ঘিরে বিশ্বের অপরাপর দেশের পশ্চিমা বিশ্বের রাশিয়ার উপর অবরোধ আরোপের কারণে জ্বালানির উচ্চ মূল্যের পাগলা ঘোড়া ছুটে চলেছে। এই প্রেক্ষাপটে ইউরোপ আবারও ফসিল ফুয়েল নির্ভর হয়ে পড়েছে অনেকখানি। কোনো দেশ তার জ্বালানি চাহিদা মেটাতে কয়লাতে ফিরে গিয়েছে। এই কারণে পরিবেশবিদ এবং আইপিসিসির রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে 2021 সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি যে 1.5% ধরে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছিল, বা তা হয়তো অর্জন করা সম্ভব না হতে পারে। কেউ কেউ আশঙ্কা করছেন 2040 সালের মধ্যেই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি অধিক হয়ে যেতে পারে। এই নানা প্রশ্নের, এই সকল প্রশ্ন নিয়েই আমাদের আলোচনা। বিসিপিসিএল ইপি ক্লাইমেট টক্স সরাসরি সম্প্রচারিত হচ্ছে এনার্জি অ্যান্ড পাওয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। অবশ্য বাংলাদেশ নিজস্ব উদ্যোগে এবং বৈশ্বিক সহায়তা পাওয়ার সাপেক্ষে 2030 সালের মধ্যে কার্বন দূষণ 21% পর্যন্ত কমিয়ে আনার লক্ষ্য ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ কি পারবে তার ঘোষিত লক্ষ্য অনুসারে প্রায় 7% নিজস্ব বিনিয়োগে অর্জন করতে, অথবা যে বাকি 15% বৈশ্বিক সহায়তায় বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সেই বৈশ্বিক সহায়তা কি বাংলাদেশ পাবে? আমরা আজকে দেখে নিতে চেষ্টা করব যে ফসিল ফুয়েল নির্ভর বিদ্যুৎ থেকে বেরিয়ে এসে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে আমরা কোন পথে এগোতে পারি। আমি শুরুতেই আমাদের আজকের অতিথির কাছে আসতে চাই, যার একটা দীর্ঘ অভিজ্ঞতা সমৃদ্ধ জীবন আছে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে। বাংলাদেশে তিনি একজন পায়োনিয়ার। ওনার কাছে আমি জানতে চাই যে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সোলার থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের নীতি, কর্মসূচি এবং আজকের অর্জনকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? ধন্যবাদ। খুবই ইম্পর্টেন্ট সময় আমাদের পার হচ্ছে, বিশেষ COP27 এবং বাংলাদেশের যে পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। একটা কথা আছে, যত চ্যালেঞ্জ থাকবে, যত সমস্যা থাকবে, তার সমাধানও আছে। তো আমার ধারণা যে এটা হয়তো সাময়িকভাবে মনে হচ্ছে আমরা বাংলাদেশ পিছিয়ে যাচ্ছি, কিন্তু এই ক্রাইসিস থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে মাইন্ডসেট একটা জিনিস আছে বাংলাদেশে, সেটার কিছুটা পজিটিভ পরিবর্তন হচ্ছে। সেদিক থেকে চিন্তা করলে এই একটা ক্রাইসিস থেকে আমরা উত্তরণের জন্য যে সমস্ত পন্থা আমরা চিন্তা ভাবনা করছি, সরকার, তারপর যারা নীতি নির্ধারক আছে, আমরা যারা এই কাজে বহুদিন অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছি এবং প্রাইভেট সেক্টর এটা ইনভলভ, আমাদের ধারণা এই ক্রাইসিস থেকে আমরা শিক্ষা নিতে পারি কিভাবে একটা সাস্টেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট বাংলাদেশ হতে পারে। আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 2041 সালের মধ্যে আমরা উন্নত দেশ হব। তাহলে সেখানে আমরা এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে থেকে কিভাবে উত্তরণ হবে, সেই জন্য যে বিভিন্ন মহলে যে আলোচনা চলছে, আমাদের ধারণা এই পর্যন্ত প্রায় 1000 মেগাওয়াটের মতো
অফগ্রিড এবং অনগ্রিড মিলে 1000 মেগাওয়াটের কাছাকাছি আমাদের অর্জন, কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। 3% কাছাকাছি, কিন্তু আমরা 10% হওয়ার কথা ছিল। সেই দিক তুলে আমরা পিছিয়ে আছি। আমরা মনে করি এই ক্রাইসিস থেকে উত্তরণ হলে আমরা হয়তো অদূর ভবিষ্যতে আমরা আরো ভালো করতে পারবো। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে সরকার কতগুলো ভালো পদক্ষেপ নিয়েছে, কিন্তু অনেক উইকনেসও আছে। যেমন ভালো পদক্ষেপের মধ্যে একটা স্ট্যাডা স্টাবলিশ করেছে, সেটা অনেক কাজ শুরু করেছে। আরেকটা হলো নেট মিটারিং পলিসি নিয়েছে, সেটার এখন হচ্ছে। এবং আপনি যেটা বলেছেন যে 17% যে আমরা কার্বন ইমিশন রিডাকশন করবো, যে একটা ইন্টেন্ডেড ডিটারমিন যে কন্ট্রিবিউশন, এটা সরকার ক্রমশ এটার দিকে মনোযোগ দিচ্ছে। এগুলো আমাদের সাকসেস বলা যায়, কিন্তু ফেলিউর আছে, এটা হয়তো আরো বেশি মনোযোগ দেওয়া দরকার ছিল। যেমন আমরা বলি রিনিউয়েবল এনার্জির জন্য একটা কনক্রিট পলিসি, সেটা 2008 সালের পলিসি এখনো আছে, সেটা রিভিউ চলছে, কিন্তু এখনো এটাকে রিভিউ করে একটা কনক্রিট পলিসি আসে নাই, অ্যাকশন প্ল্যান নাই, এবং এটার জন্য কোনো বাজেট নাই, অ্যানুয়াল বাজেট নাই, কোনো একটা ডিভিশন নাই। সেক্ষেত্রে আমরা এগুলো দাবি করে যাচ্ছি। তবে এই ক্রাইসিস থেকে দেখছি, বিশেষ করে যখন লোডশেডিং চলছে এবং আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং আরো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সবগুলো এগিয়ে আসছে। এবং তারা, আপনি জানেন, বিশেষ করে প্রাইভেট সেক্টর এখন রুফটপ প্রোগ্রাম এখন বড় ধরনের অগ্রগতি হচ্ছে, এবং সরকারও এটা নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে। এখানে যদি আমরা ফাইন্যান্সিং অ্যারেঞ্জ করতে পারি, বিশেষ করে আপনি বলেছেন যে $100 বিলিয়ন প্রতি বছর আসার কথা ছিল, সেটা আন্তর্জাতিক যে ওয়াদা ছিল সেটা ব্যর্থ হয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার 8-5 প্ল্যানে বলেছেন, এতদিন ওনারা ফসিল ফুয়েল বেস ইলেকট্রিসিটিকে গুরুত্ব দিয়েছেন, এবং এইবার থেকে ওনারা ক্রমান্বয়ে রিনিউয়েবল এনার্জি এবং নবায়নযোগ্য শক্তি এবং তার ফাইন্যান্সিং এবং ইনসেন্টিভ তারা দেবেন। কিন্তু সেটা 8-5 তাহলে আপনি দেখছেন যে ইন্টেনশন, যেটা মানে মানসিকতার পরিবর্তন, আপনি যেটা বললেন যে এটা পজিটিভ এখন টুয়ার্ড নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন। এটা আমার ধারণা, আমি বিভিন্ন মহলে যাচ্ছি, এটার মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে আমরা মনে করি। এবং যারা আছেন, বুদ্ধিজীবী আছেন, বিভিন্ন মানে মিডিয়া লোক আছেন এবং অন্যরাও আছেন, প্রত্যেকে বিভিন্ন সংগঠন যেভাবে বিশ্লেষণ করতেছে, এবং সেখানে চুলছাড়া বিশ্লেষণ হচ্ছে। হয়তো টপ লেভেলে এইগুলো ওইভাবে পরিষ্কারভাবে যায় না, কিন্তু এই ক্রাইসিসের কারণে এটা সবকিছু একটা পরিষ্কারভাবে চোখের সামনে এসে গেছে, আমাদের সামনে আছে আগে থেকে। এবং যারা আমরা ডিল করি ডিপলি, আপনি আমাদের সামনে সবসময় আছে, কিন্তু এটা এবার সমাজের কাছে পরিষ্কার হয়ে গেছে, এবং এটা টপ লেভেল এটা পরিষ্কার হয়ে গেছে। আমার ধারণা এই মাইন্ডসেট যেটা চেঞ্জ হচ্ছে, এটা একটা পজিটিভ কাজ হবে। এবং বিশেষ করে যারা গবেষণা করতেছেন এবং যারা সিপিডি আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, প্রত্যেকে তারা সুপারিশ করছে রিনিউয়েবল এনার্জিকে বাড়াতে হবে। এখন আমাদের সবসময় একটা সীমাবদ্ধতার কথা বলে, কিন্তু আমরা সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশ, এই যে আপনি যে সীমাবদ্ধতার কথা বললেন, যে সেডার সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের রেক্টর মোহাম্মদ আলাউদ্দিন সম্প্রতি সংবাদ মাধ্যমে একটি লিখেছেন। সেখানে তিনি একটা পরামর্শ দিয়েছেন যে বাংলাদেশের যত উপজেলায় আছে, এখানে প্রত্যেকটিতে যদি 12 থেকে 15 মেগাওয়াট সোলার 1 বছরের মধ্যে জন্য করার একটা উদ্যোগ নেওয়া হয়, সেটা বাংলাদেশের জন্য একটা খুব সুফল বয়ে আনবে, ইতিবাচক। কারণ যুক্তি হিসেবে উনি দেখিয়েছেন যে আমাদের এক জায়গাতে অনেক বড় জমি পাওয়া একটা সমস্যা, কিন্তু একটা উপজেলা লেভেলে মানে 12 থেকে 15 মেগাওয়াটের এক বা একাধিক বা 3টি ইউনিট করার মতন জায়গা পাওয়া খুব সমস্যা হবে না, এবং এটার জন্য অর্থায়নও সহজ হবে, এবং একই সাথে গ্রিডের উপর এক অঞ্চলে চাপ এড়িয়ে এটা মানে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড করা সম্ভব হবে। এই প্রস্তাবটাকে কিভাবে দেখবেন আপনি? এটা আমি এই প্রস্তাবে আসতেছি। একটা বিষয় বলি, যেগুলো আমাদের রুফটপ আছে, যেখানে আমাদের পাওয়ার কনজাম্পশন অনেক বেশি, সেই রুফটপকে যদি আমরা একটা ফাইন্যান্সিং এবং ইনসেন্টিভ এবং নীতিমালাগুলো আরো যদি পরিষ্কার করতে পারি, তাতে আমাদের প্রায় 1 থেকে 1,500 মেগাওয়াট আমরা আগামী 1 বছরের মধ্যে সংযোগ করতে পারি। আমরা পরিকল্পনা করছি 2025 সালের মধ্যে, তাহলে আমরা প্রায় 2,500 মেগাওয়াট আমরা করতে পারি, যেটা কোনো ল্যান্ড ব্যবহার হবে না, সেটা আমরা করতে পারি। এবং আমরা আরো ক্রমান্বয়ে বাড়াতে পারি যদি এগ্রিকালচার, অর্থাৎ সোলার বেস ইরিগেশন, সেটা আমরা যদি 1-1,500 মেগাওয়াট সহজে করা সম্ভব, যদি একটু অ্যাটেনশন দেওয়া দরকার। এবং এটা উইন উইন সিচুয়েশন, আমাদের ডিজেল আমদানি করতে হবে না, ফসিল ফুয়েল কম ব্যবহার হবে,
এবং অন্যদিকে ফরেন এক্সচেঞ্জ চেঞ্জ হবে, কম ব্যবহার হবে, অন্যদিকে আমরা এটা বাড়াতে পারি। আর আপনি যেটা আলাউদ্দিন সাহেব বলছেন, উনি যথার্থই বলেছেন। আমরা যখনই বাংলাদেশে খাদ্য সমস্যা ছিল, খাদ্য উৎপাদন, তখন আমরা এরকম আলোচনা শুনেছি, জেনেছি যে যদি খাদ্য উৎপাদন প্রতি গ্রাম ভিত্তিক আমরা ডিস্ট্রিবিউট করে দিই, যত খাদ্য শর্ট আছে প্রত্যেক গ্রাম যদি 2 মণ 5 মণ 10 মণ এরকম করে বাড়ায়, তাহলে সারা বাংলাদেশে যা গ্রাম আছে সবাই এটা হতে পারে। এই জন্য এটা ডিস্ট্রিবিউটেড এনার্জি। যদি আমরা কোনো উপজেলায় বেশি আছে, কোনো উপজেলায় কম আছে, আমরা যদি প্রত্যেক উপজেলায় কিছু না কিছু রিনিউয়েবল এনার্জি করতে পারি, এবং তাহলে এটা ডিস্ট্রিবিউটেড হবে। এবং সেটার জন্য একটা পদ্ধতি দরকার, মেকানিজম দরকার। শুধু আইডিয়া ঠিক আছে, আমাদের দেশে আইডিয়া ঠিক আছে, কিন্তু এটা অ্যাকশন নেওয়ার জন্য কোনো একটা প্রাতিষ্ঠানিক কাঠামো নাই, ফাইন্যান্সিং নাই, মেকানিজম নাই। আমরা আরেকটা বলি যে ইউটিলিটিস কোম্পানিগুলো যেগুলো আছে, যারা ইউটিলিটি অর্থাৎ ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন করতেছে, তারা যদি প্রত্যেক কোম্পানি একটা পার্সেন্টেজে যদি রিনিউয়েবল এনার্জি নেয়, এবং এটা পাশের দেশে আছে, তারা সাকসেস হয়েছে এটা, তাহলে তাদের একটা যেমন 10% ইজিলি আমরা গ্রিড লাইনে দিতে পারি রিনিউয়েবল এনার্জি। তো 10% ইজিলি, এবং ইন্ডিয়াতে ইভেন 15-20%ও নিচ্ছে গ্রিড লাইন। তো আমরা গ্রিড লাইনটা ইমপ্রুভ করতে পারি, সাস্টেনেবল করতে পারি। অ্যাট দ্য সেম টাইম 10% ওই যারা যত পাওয়ার দিচ্ছে তার 10% তারা গ্রিডে নিতে পারে। অর্থাৎ এটা উপজেলা ভিত্তিক ডিস্ট্রিবিউট করুক, অথবা ইউটিলিটি কোম্পানি ভিত্তিক যদিও ডিস্ট্রিবিউট করেন, যেহেতু ইউটিলিটি কোম্পানি দে হ্যাভ নলেজ, দে হ্যাভ টেকনোলজি, এবং তারা সহজে এটাকে গ্রহণ করতে পারে, তাহলে আমরা দ্রুত 10% আমরা অ্যাচিভ করতে পারি। আমাদের কনফিডেন্স বিল্ড আপ হবে, এবং আমাদের যারা বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে তাদেরও জ্ঞান বাড়বে, এবং যারা অর্থাৎ এটা এন্টারপ্রেনিউর বলেন, যে কোম্পানি বলেন, বিজনেস বলেন, যারা প্রডিউস করবে তারাও ইনসেন্টিভ পাবে, কস্ট সেভিং হবে। সেক্ষেত্রে আমার মনে হয় উইন উইন সিচুয়েশন হবে। আপনি তো জানেন যে ফসিল ফুয়েল নির্ভর যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে, রামপালে যেমন একটি ইউনিটের পর তার সেকেন্ড ইউনিটে সোলার গ্রিড স্কেল সোলার করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে চালু হওয়া পায়রা বিদ্যুৎ কেন্দ্র, যেটা আমাদের এই সহযোগী অংশীদার বিসিপিসিএল এর একটা প্রতিষ্ঠান, সেখানে তারা তাদের একটা রিনিউয়েবল ভেঞ্চারকে দিয়ে উইন্ড এবং সোলার করার উদ্যোগ নিয়েছে, এবং তারা ইতিমধ্যে তাদের নিজস্ব স্ট্রিট লাইট গুলো সোলারে কনভার্ট করা শুরু করেছে। এই উদ্যোগগুলোকে বিচ্ছিন্নভাবে জেনারেশন কোম্পানির যে উদ্যোগগুলো, ফসিল ফুয়েল নির্ভর জেনারেশন কোম্পানি, তারা রিনিউয়েবল দিয়ে কন্ট্রিবিউট করার চেষ্টা করছে। এই উদ্যোগকে আপনি কতটা সাধুবাদ জানাবেন? না, এটা আমি সাধুবাদ জানাই সেন্সে, প্রত্যেকে যখনই করবে এটা একটা কন্ট্রিবিউশন হবে, এট দি সেম টাইম কনফিডেন্স বিল্ড আপ হবে। আর পলিসি মেকার্স বলেন, সাধারণ জনগণ বলেন, সবাই এটা বুঝতে পারবে। এখন যে বাংলাদেশে যেমন সোলার হোম সিস্টেম 6.5 মিলিয়ন, এটা একটা বিরাট ডেমনস্ট্রেশন হয়েছে, প্রত্যেক মানুষ জানে। এখন আমরা ওইটাকে গ্রাজুয়েট করতে চাই। কিভাবে গ্রাজুয়েশন? এখন 1 কিলোওয়াট, 2 কিলোওয়াট, 5 কিলোওয়াট যদি আমরা প্রত্যেক বাড়িতে দিতে পারি, এবং তার মাধ্যমে যদি সরকারের যে মাননীয় প্রাইম মিনিস্টার যে একটা উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে আমার গ্রাম আমার শহর, তাহলে আমার গ্রামকে আমি শহরে করবো, সেটা সে কি কি ফ্যাসিলিটি আমরা গ্রামে শহরে পাচ্ছি, যেমন ট্যাপ ওয়াটার পাচ্ছি, আমরা বিদ্যুৎ পাচ্ছি কন্টিনিউয়াস, আমরা এখানে ডাক্তার পাচ্ছি, মেডিসিন বা ফ্যাসিলিটি পাচ্ছি, সেগুলো যদি আমরা গ্রামে সৃষ্টি করতে পারি, বিশেষ করে ওয়াটার বর্ন ডিজিজগুলি থাকবে না যদি আমরা সোলার বেসড রানিং ওয়াটার যদি কিচেনে দিতে পারি, গোসল করতে পারে, সব কাজে লাগাইতে পারে, এবং এটা সম্ভব। অন্যদিকে অতিরিক্ত যে বিদ্যুৎ হবে সেটা আমরা গ্রিড লাইনে দিতে পারি। তাহলে এটা যে বিভিন্ন কোম্পানি উদ্যোগ নিয়েছেন, এটা আমার মনে হয় সাধুবাদ পাওয়ার যোগ্য। এটা একটা আমাদের টেস্ট হচ্ছে যে প্রত্যেকে রিনিউয়েবল এনার্জি প্রোডাকশন করতে পারে, এবং তারা এটা ব্যবহার করতে পারে, এবং তাতে ফসিল ফুয়েল আমরা সেভ করতে পারি। ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কিন্তু আমাদের তো একটা সাকসেস আছে। আমাদের যখন চূড়ান্ত বিদ্যুৎ সংকটে ছিলাম, তখন আমরা 6 থেকে 9 মাসের মধ্যে প্রায় 1000 মেগাওয়াট তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করেছিলাম। এই সরকারই সেটা বাস্তবায়ন করেছিল। এখন ভাবা হচ্ছে যে 1 বছরের মধ্যে কমপক্ষে 1000 মেগাওয়াট সোলার বা 1500 মেগাওয়াট সোলার যোগ করা। এই উদ্যোগ যদি নেওয়া হয়, এটার জন্য কি কি বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত, এবং এটা করা সম্ভব কিনা, কি মনে হয়? এটা করা সম্ভব। এটা আমরা হোমওয়ার্ক করেছি, আমরা রিসার্চ করে দেখেছি, বিশেষ করে যে উদ্যোগগুলো চলছে ইন্ডাস্ট্রি লেভেলে, তাদেরকে যদি সাপোর্ট দেওয়া হয়, একটা হলো তাদেরকে ফাইন্যান্সিং দিতে হবে। ফাইন্যান্সিং বলতে এখন ইটকল ফাইন্যান্সিং করে, আমাদের মাল্টিপল ফাইন্যান্সিং মেকানিজম লাগবে, যেমন 5 to 6% ইন্টারেস্টে, অথবা 4% ইন্টারেস্টে। ইন্টারেস্ট রেটটা এখন 6%, এবং তাদেরকে কোম্পানি যারা এটা আগ্রহ প্রকাশ করে
তাদের অনেক ডাটা এবং অনেক তথ্য দিতে হয়, ব্যাংক গ্যারান্টি থেকে আরম্ভ করে, এবং এটা অনুমোদন পেতে অনেক সময় সাপেক্ষ হয়। এটাকে যদি আমরা ইজি করি, এই জন্য আমরা একটা প্রস্তাব দিচ্ছি। SREDA একটা ফ্রেশ অর্গানাইজেশন, দে আর ডুইং ভেরি ওয়েল, এবং তাদেরকে যদি একটা দায়িত্ব দেওয়া হয়, কুইক তারা অ্যাপ্রুভাল দিবে। SREDA যেমন নেট মিটারিং পলিসির পেছনে তাদের অবদান আছে। সুতরাং SREDA-কে যদি এই সাময়িক অর্থাৎ 1 থেকে 1.5 বছর দায়িত্ব দেওয়া, সবকিছু অ্যাপ্রুভাল করবে, তারা কোঅর্ডিনেট করবে, তারা তদবির করবে, যেখানে যেখানে আছে সেটা একটা। এখানে কি তাহলে আপনি মনে করেন যে ইন্ডিয়ার মতন আমাদের এই ট্যারিফ, যেমন ইন্ডিয়া একটা সময় বলেছিল যে এই ট্যারিফ আমার এই 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 ফ্যাসিলিটিস আছে, আমার ইভ্যাকুয়েশন এই ফ্যাসিলিটিস আছে, তুমি এসে সোলার করতে পারো। এই যে 1 বছর বা 6 মাস 9 মাসের জন্য যে কর্মসূচি নেওয়া হবে, আপনার কি মনে হয় যে এটাতেও ট্যারিফ নির্ধারণ করে দেওয়া উচিত? এইখানে নেট মিটারিং এর ট্যারিফ ওরকম নাই। আমি নেট মিটারিং এর কথা বলছি না, যেটা আমরা প্রোগ্রাম নিচ্ছি, যেটা গ্রিড কানেক্টেড সোলারের কথা বলছি, 1 বছর বা 6 মাস বা 9 মাসের মধ্যে 1000 থেকে 1500 মেগাওয়াট, সেটার ব্যাপারে বলছি। এখানে আমরা বেশিরভাগ বলছি রুফটপের কথা। আর আপনি যেটা বলছেন, যদি ইউটিলিটি স্কেল যেখানে ল্যান্ড মাউন্টেড বা অন্যভাবে যদি হয়, সেখানে যে ট্যারিফের ব্যাপারে আমরা সবসময় বলে আসি, প্রথম 1000 মেগাওয়াটে ট্যারিফ ইনসেন্টিভ একটু ভালো থাকতে হবে। দেন এটা ভিয়েতনামে করেছে, ভিয়েতনাম এখন সারপ্লাস হয়ে গেছে, যে একটা টাইম দিছে এই বছরের মধ্যে করলে 9 সেন্ট, তারপর বছর করলে 8 সেন্ট, তারপর বছর করলে 7 সেন্ট কত করছে, এই ধরনের একটা তারা ইয়ে করছে। সেই জন্য আমাদের যেহেতু ডিমান্ড বেশি, আমাদের তাগিদ বেশি, সেই জন্য আমাদেরকে প্রথম 1000 মেগাওয়াটের জন্য একটা ইনসেন্টিভ দিতে হবে, যাতে যারা কোম্পানিরা করবে তারা একটু ইজিলি ব্রেক ইভেন পয়েন্টে যায় তারা। কারণ আপনি জানেন যে এটা ইনিশিয়ালি সোলার একটু এক্সপেন্সিভ, যেহেতু সবকিছু প্রথমবারে ইনস্টল করে ফেলতে হচ্ছে, পরে তো আর কোনো ইনগ্রেডিয়েন্ট নাই, তো পরে আমরা বলি একটা পাহারা দেওয়া, ক্লিনিং করা, এইগুলি কাজ থাকে। সেই জন্য এটার জন্য একটা রিসার্চ করে একটা যদি আমরা ইনসেন্টিভ প্যাকেজ করি, আপনি যে প্রস্তাব দিয়েছেন এটা খুব ভালো হয়। তারপর 1000 মেগাওয়াটের জন্য এরকম যদি আমরা করি, দেখা যাবে যে যারা আগ্রহী আছে, যাদের অর্থের সংস্থান আছে, তারা অবশ্যই ইনভেস্ট করার জন্য আসবে। এটা আমরা আপনারা কি আপনাদের অ্যাসোসিয়েশন থেকে, আপনি তো সোলার এবং রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন বাংলাদেশের আপনি প্রেসিডেন্ট, আপনারা অ্যাসোসিয়েশন থেকে এই বিষয়ে সরকারকে কি কোনো প্রস্তাব দেওয়ার কথা বিবেচনা করছেন? এটা আমরা দেওয়ার কথা বিবেচনা প্রস্তাব দিয়েছি অনেকবার। কোভিড এর পরে আমরা বিভিন্ন বাজেট, যতবার বাজেট সেশন হয় সেখানে আমরা প্রস্তাব দিয়েছি। যেমন এখন ট্যাক্স আছে সোলার প্যানেল 26% ইম্পোর্ট করতে গেলে, যেহেতু বাংলাদেশে এখনো সেই পরিমাণ প্যানেল উৎপাদন হচ্ছে না বা সেই কোয়ালিটির হচ্ছে না, সেই জন্য এটা 2 বছর বা 3 বছরের জন্য ট্যাক্স যদি এটা উইথড্র করা যায় সোলার প্যানেল ইম্পোর্টে। আরেকটা হলো আছে 37% হলো ইনভার্টার, যেটা রুফটপে বা বিভিন্ন আমাদের ইরিগেশনে লাগে, সেটা যদি 37% ট্যাক্স যদি আমরা সীমিত পর্যায়ে রাখা অথবা কমায় দেখে, সেটাকে তাহলে এটা দ্রুত একটা গ্রো করবে। আর ফাইন্যান্সিং লাগবে, আর যেটা হলো একটা লাগবে তাদের তদারকি করার জন্য। যেমন SREDA-কে বলছে, এটা একটা টাইম বিং একটা রেসপন্সিবিলিটি, অতিরিক্ত দায়িত্ব দেওয়া যেতে পারে, অথবা পাওয়ার ডিভিশন, একটা যদি ডিভিশন সৃষ্টি করা যায়, তাহলে সেখানে একজন সিনিয়র সেক্রেটারি বা সেক্রেটারি থাকবে, তার লোকবল থাকবে। কারণ ইন দ্য লং রান আমাদের এই ম্যান পাওয়ার দরকার আছে। এটা যদি হয় তাহলে আমাদের, আপনি এটাকে অল্টারনেটিভ এনার্জি ডিভিশন তৈরি করার কথা বলছেন, এনার্জি এবং পাওয়ারের পাশাপাশি, রাইট? এটা করা খুব জরুরি। এটা করলে তাহলে সরকারের উপর চাপ কমবে। আর একটা ডিভিশন, অর্থাৎ মিনিস্টার পাওয়ার এন্ড মিনারেল রিসোর্সের উপর এখন অনেক চাপ যাচ্ছে, বিদ্যুতের লোডশেডিং এর কারণে হোক, বিভিন্ন কারণে অনেক চাপ। এই চাপকেও অ্যাবজর্ব করার জন্য আমরা একটা ডিভিশন দরকার। এই ডিভিশন হলে দেখা যাবে যে কাজটা আরো সুন্দর হবে, এবং আমাদের এই ম্যান পাওয়ার, এই ডিভিশন আমাদের দরকার আছে, লিডিং টু এ মিনিস্ট্রি। এটা আমি সবসময় বলে আসছি, এটা করলে দেশের উপকার হবে এবং এটা দ্রুত রিনিউয়েবল এনার্জি গ্রো করবে। না, আপনি শুরুতেই বলছিলেন নেট মিটারিং নিয়ে, সন্দেহ নেই আমরা ফিড ইন ট্যারিফ করতে না পারলেও নেট মিটারিং পলিসি বাংলাদেশের রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে রুফটপ সোলার বিকাশে একটা বড় উদ্যোগ, ইতিমধ্যে এটা থেকে সাফল্য আসতে শুরু করেছে। কিন্তু এটার একটা জাম্প স্টার্ট আপ দরকার। যারা উদ্যোগ নিয়েছে তারাও বলছে, আপনারাও বলছেন, এখন বিদ্যুৎ সংকটের সময় শিল্প মালিকরাও এটা বুঝছে। তো এই যে জাম্প স্টার্ট আপ, এটাকে দ্রুততা করার জন্য এটাতে কি কি বাধা আছে মনে হয়, এবং কি কি সাপোর্ট আরো দেয়া দরকার সরকারের পক্ষ? এটা বাধা হলো, একটা হলো সোলার প্যানেল ইম্পোর্ট করার জন্য যে ট্যাক্স আছে এটা উইথড্র করা, ইনভার্টার গুলো ট্যাক্স উইথড্র করা, আর একটা ফাইন্যান্সিং মেকানিজম বের করা। আর এটা অ্যাপ্রুভালের জন্য বিভিন্ন লেভেলে বিএসটিআই যেতে হয়, বিভিন্ন সরকারি দপ্তরে যেতে হয়। সেটাকে একটু ওয়ান স্টপ ফোকাস সার্ভিস যদি SREDA-র কাছে নিয়ে আসা যায় ফর দি অনলি 1 or 2 years,
দেন আমরা এটাকে দ্রুত করতে পারবো। এখন আপনি বলেই দিলেন যে প্যানেল এটা 2 মাস 3 মাস লাগে টেস্ট করে পোর্ট থেকে সারানোর জন্য। অনেক ক্ষেত্রে এরকম আমাদের মেম্বার আছে, তারা প্রতিদিন কান্নাকাটি করে যে এটা সারাইতে পারতেছি না, কারণ টেস্ট রেজাল্ট আসে না। এইদিকে আমরা ব্যাংক গ্যারান্টি দিয়ে হলো প্যানেলগুলো সারাইয়া তারপর ওগুলো কাজ করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় যে 7 দিনের মধ্যে যদি এটা সারিয়ে নেয় এবং তারা যদি ব্যাংক গ্যারান্টি দেয় বা একটা এসুরেন্স দেয়, তাহলে সেটা এটা ফলো আপ করবে। যেহেতু আমাদের কোনো পাওয়ার ডিভিশন, রিনিউয়েবল এনার্জি ডিভিশন নাই, ফলো আপ করে তারা বলবে যে আপনার এই প্যানেলটা খারাপ বা মন্দ, তখন সেটাকে সেই কোম্পানির সাথে বসে তাকে একটা ইয়ের মধ্যে, অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসে। এটা না করলে এখন যদি সবাই একই রকম শাস্তি পেতে থাকে, ভালো যারা আনে তারাও শাস্তি পেলো, খারাপ যারা আনে তারাও শাস্তি যদি পায়, এই জন্য এটা একটা কোয়ালিটি সার্ভিস দরকার আছে। এটা আমাদের গুরুত্ব দিতে হবে। আর যদি আমরা আগামী, যেমন শীতকাল আসবে এখন সামনে, হয়তো 3 মাস সরকার ব্রিদিং টাইম পাবে, তারপর মার্চ এপ্রিল থেকে আবার গরম শুরু হবে, তখন যদি বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব না হয়, আমরা বলি সরকার 100% ইলেকট্রিসিটি, সেই জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি, এটা ভালো কাজ হয়েছে, গ্রিড আমাদের দরকার আছে। কিন্তু এটা যদি মিট আপ করতে না পারি, তাহলে এটা সবার মনের মধ্যে যে একটা ক্ষোভ দুঃখ জমা হবে, সেটা সাকসেস একটা লাইবিলিটিস চলে যাবে। সেই জন্য আমরা ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা বিষয় আসতে চাই যে একটা সময় অনেক কিছুই বাংলাদেশের স্বপ্ন মনে হয়েছিল কিন্তু অর্জিত হয়েছে। আমাদের যে ডিজেল নির্ভর সেচ ব্যবস্থা আছে, এটাকে মানে সোলার ইরিগেশনে আওতায় নিয়ে আসার কথা অনেকদিন হচ্ছে, যাতে আমার মানে কার্বন অফসেট হবে, ডিজেল আমদানি বাঁচবে এবং আমরা ন্যাচারাল উৎস থেকে পাওয়ার পাবো। এই সোলার ইরিগেশন কাভারেজ দ্রুত বাড়ানোর ক্ষেত্রে বাধাটা কোথায়, কি করা উচিত? এটা তো আমরা এটা ডিপলি ইনভলভ আছি এটাতে, সোলার ইরিগেশনে। এটা দেখা যাচ্ছে যে যে ঋণ আমরা পাচ্ছি এটা সময় লাগে, কিন্তু এখন মাত্র 2700 পাম্প হয়েছে। এটা খারাপ না, কিন্তু একটা পাম্প দিলে আমরা 4টা শ্যালো টিউবওয়েল রিপ্লেস করতে পারি। বাংলাদেশে 1.3 মিলিয়ন শ্যালো পাম্প আছে, ইরিগেশন পাম্প আছে, মোস্টলি ডিজেল রান, 97% সামথিং। এইটাকে যদি আমরা ক্রমান্বয়ে উইদিন 5 ইয়ার্স, 3 to 5 ইয়ার্সের মধ্যে এগুলোকে আমরা 100% সোলারে নিতে পারি। এবং দেখা যাচ্ছে যে আমরা যেগুলো চালাচ্ছি অলরেডি কুষ্টিয়া, দিনাজপুর, বিভিন্ন জায়গায়, তাতে 50% টাইম আমরা ইরিগেশনে কাজ করতে পারি, আর 50% টাইম আমরা যে প্যানেলগুলো আছে, যেমন একটা 30 কিলোওয়াট 40 কিলোওয়াট প্যানেল আছে প্রতিটা পাম্পে, সেটা কিন্তু অপচয় হচ্ছে। আমরা একটা গ্রিড লাইনে দিয়েছি সেটার সহযোগিতা কুষ্টিয়াতে, এবং এটা ওনারা কোনো দাম দিচ্ছে না। আমরা এখন এইখানে তো একটা ট্যারিফ নিয়ে সমস্যা ছিল, যে আরইবি বলছে যে তারা সেচের জন্য যে দামে বিদ্যুৎ বিক্রি করে, সোলার উদ্যোক্তাদের ওই দামে বিল দিতে চাচ্ছে প্রতি ইউনিটে, কিন্তু সেটা কম আপনারা বলছেন, কারণ এটা মানে বিজনেস মডেল হয়নি। তো এটার বিজনেস মডেল করার জন্য মিনিমাম ট্যারিফ কত হওয়া উচিত? এটা আপনি সঠিক বলেছেন। আমি যখন এটা চেষ্টা করতেছি প্রথম ট্যারিফটা দেওয়া শুরু করুক, তখন আমরা এটাকে নেক্সট স্টেপে গিয়ে বলবো যে একটা ট্যারিফটা দেন। কারণ এই আলোচনা করতে করতে অথচ মানে অনেকগুলো অপচয় হচ্ছে। আমরা দ্রুত যদি কানেকশন করতে পারি, এটার জন্য ইনভার্টার দরকার, একটা কস্ট আছে। আমরা এখন যেমন একটা পাম্পকে আমরা এখন 3 ফেজ করার জন্য 6 লক্ষ আজকে টাকা জমা দিয়েছি কুষ্টিয়াতে, আরইবিকে 6 লক্ষ প্রায় 50,000 টাকা, 6.5 লক্ষ টাকা আমরা জমা দিলাম অনলি 3 ফেজ করার জন্য। কারণ আমরা 3 বছর ধরে দিয়ে আসছি ফ্রি, এটার কোনো মূল্য পাই নাই। ওনারা বলছে 3 ফেজ করতে হবে, তা আইনে যেহেতু আছে আমরা 3 ফেজ করলাম, অথচ এই 6 লাখ টাকা উঠতে অনেক বছর চলে যাবে। কিন্তু আমি যেটা করতে চাচ্ছি, একটা সিস্টেম এস্টাবলিশ করতে চাচ্ছি। আর আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা খুবই কম মূল্য, 4 টাকা সামথিং। এটা যদি নেট মিটারিং এর যেই দাম হচ্ছে সেই দামে হোক, অথবা একটা নেগোশিয়েট করে আমরা সবাই মিলে বসে করলে উইন উইন সিচুয়েশন, সরকারেরও লাভ হোক, আর সরকার যে দামে বিদ্যুৎ তৈরি করতেছে এটা গ্রিন এনার্জি যদি পাওয়া যায়, এবং আমাদের ইরিগেশন করলে 100% লাভ হচ্ছে। স্পেশালি কোনো ডিজেল রান থাকবে না, ডিজেল থাকবে না, অন্যদিকে ডিজেল ইম্পোর্ট করতে হবে না, আবার আমরা আরো 50% সময় আমরা গ্রিডে দিতে পারবো। সেটাকে একটা ন্যায্য মূল্য যদি দেওয়া হয়, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা আসলে দ্রুত আরো কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। যে মানে গ্রিন ক্লাইমেট ফান্ড, এখান থেকে আমাদের অর্থায়ন পাওয়ার সুযোগ আছে। আবার যে আমরা সোলার প্রকল্পগুলো করছি, এটাকে কার্বন ট্রেডিং এর আওতায়ও আমরা অর্থায়ন পেতে পারি। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত দুঃখজনকভাবে সোলার নিয়ে আপনারা যে কাজ করছেন, এর থেকে কার্বন ট্রেডিং করা বা গ্রিন ক্লাইমেট ফান্ড বড় আকারে পাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সাফল্য আসেনি কেন, এবং কি করা উচিত এটার জন্য? এটা আপনি সাফল্য কিছু এসছে, একদম নাই যে না। সোলার হোম সিস্টেমের জন্য আমরা সিডিএম বেনিফিট, ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম বেনিফিট আমরা পাচ্ছি। আমি গ্রামীণ শক্তি থাকাকালীন ওটা
ওরা শক্তি পাচ্ছে এবং ইটকলের পার্টনাররাও পাচ্ছে কিছুটা। আর অন্যদিকে বিশেষ করে গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে আরো বেশি আমরা কিছু ফান্ড পেয়েছে, ইটকল পেয়েছে, এবং আমি মনে করি আরো অনেক বেশি পাওয়া উচিত। সেক্ষেত্রে এখানে আমাদের দুই রকম, একটা আপনি প্রাইভেট সেক্টর কথা বললেন, প্রাইভেট সেক্টর এটা একটা স্মল উইন্ডো, এখানে এটা বেশিরভাগ এই ফান্ডটা সরকারের মাধ্যমে দিতে চায়। সেই জন্য আমাদেরকে বলি কমিউনিটি সোলার। আমাদের স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে, এইগুলিকে যদি আমরা 100% রুফটপে সোলার নিয়ে যাই, তাহলে দেখা যাবে যে এখন মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, এখানে যে একটা কমিউনিটি সোলার আমরা স্কুল যদি করতে পারি, তাহলে আমরা নির্ঘাত আমরা এটা লাভবান হবে। এবং এখানে যে আমরা বিদ্যুৎ দিচ্ছি, মাঝে মাঝে ওরা অ্যাপ্লিকেশন করে মাপ চায় অথবা এটাকে ডিসকাউন্ট চায়, এটা চায়, কিন্তু সোলার এনার্জি যদি হয় ওনারা ব্যবহার করবে আর কিছুটা গ্রিড লাইনে দিবে। আর যদি স্কুল কলেজে আমরা ছেলে মেয়েদের যে ট্রেনিং দেবো, শিক্ষককে ট্রেনিং দেবো, তারা রিনিউয়েবল এনার্জির সঙ্গে শুরু থেকে ইনভলভ হয়ে যাবে, কমিউনিটি ইনভলভ হয়ে যাবে। এই সমস্ত যদি প্রজেক্ট আমরা দিই সরকারের মাধ্যমে, তাহলে এগুলি গ্রিন ক্লাইমেট থেকে ফান্ড পাওয়ার অফুরন্ত সম্ভাবনা আছে। এবং অন্যদিকে আমরা যে সাইক্লোন শেল্টার গুলো আছে, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। এখানে থামাচ্ছি আমি। মানে সোলারের পাশাপাশি এখানে উইন্ড সহ অন্যান্য নবায়নযোগ্য উৎস নিয়ে কাজ হচ্ছে। উইন্ডের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? ইতিমধ্যে তো 3টা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে এবং তারা কাজ শুরু করছে এবং আরো স্টাডি হচ্ছে, বা আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আমার ধারণা উইন্ডের একটা প্রসপেক্ট আছে। আপনি জানেন প্রতি 5 থেকে 10 বছরের মধ্যে উইন্ডের স্পিড এটা চেঞ্জ হয়। আমরা হয়তো 97 সালে শুরু করেছিলাম একটা 4টা উইন্ড মিল দিয়ে ওকলাহোমা ইউএসএ থেকে এনে, একটা 10 কিলোওয়াট, 1.5 কিলোওয়াট, 3টে। এটা চলে 3-4 মাস, তারপর আবার ডিজেল সেট দিয়ে এটা বাই করতে হয়, ডুয়েল একটা উইন্ডে চলে, আবার যখন উইন্ড কমে যায় তখন আমরা ডিজেল দিয়ে চালাচ্ছি। এটা একটু কস্ট এফেক্টিভ হয় না, কিন্তু উইন্ড স্পিড এটা বাড়তেছে। এবং অন্যদিকে যে মেশিনারিজ গুলো, উইন্ড টারবাইন গুলো এখন এমন হচ্ছে লো স্পিড দিয়েও চলবে। তো এখানে আমরা উইন্ড রিসোর্স ম্যাপিং চলছে, কিন্তু এটা সরকার যদি আরো সিরিয়াস হয়, যেমন অয়েল এক্সপ্লোরেশনের কথা বলি, এটা উইন্ড এক্সপ্লোরেশনের জন্য অফশোরও যদি আমরা এরকম একটা দিই যে 1000 মেগাওয়াট পর্যন্ত এরকম করা যায়, একটা রেট যদি ঠিক করে দেয়, তারা উৎপাদন করলে 50%, আমাদের দিয়ে 50%-এর দাম ঠিক হবে। এই ধরনের একটা উইন উইন সিচুয়েশনে যদি করা যায়, বহু বড় বড় বিদেশি কোম্পানি আছে তারা করতে চায়। আমার সাথে মাঝে মাঝে আবুধাবি কনফারেন্সে গেলে দেখা হয়, তারা বলতে চায় বাংলাদেশ যদি চায়, ডেনমার্ক আছে, নেদারল্যান্ড আছে, তারা স্যাটেলাইট দিয়ে এটা উইন্ড রিসোর্স ম্যাপিং করতে পারে। আমার মনে হয় ধন্যবাদ। আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি আপনার কাছে। আমি শেষ প্রশ্ন জানতে চাই। খুব অনেক ভালো ইনপুট দিয়েছেন, অনেক নতুন কথা বলেছেন। যে COP27, যেটা আসলে মানে আমাদের পুরো বিশ্বকে বাঁচিয়ে রাখা, একমাত্রকে বিশ্বকে বাঁচিয়ে রাখার সম্মেলন হিসেবেই বলা হয়। এবারের এই সম্মেলন যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে, বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধের যে প্রভাব এবং অর্থনীতির যে বিরূপতা, এই পরিস্থিতিতে এই COP27 এর সাফল্য নিয়ে আপনি কতটা আশাবাদী, যদি একদম ছোট করে বলেন? না, এটা COP27 এটা একটা হলো যে আলোচনা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। যদি এই COP26 বা COP27, COP20 না থাকে, তাহলে আলোচনার তো কোনো সূত্রই নেই। এই আলোচনা হচ্ছে, হয়তো সেই হিসাবে সাকসেস আসতেছে না, কিন্তু ক্রমান্বয়ে এক একটা জিনিস চেঞ্জ হচ্ছে। যেমন আপনি হয়তো আগে আলোচনা করা হয়নি, এখন সামোয়া বা আইল্যান্ড, স্মল আইল্যান্ড, তারা একটা লিগ্যাল অ্যাকশনে গেছে যে আমার দেশ তো পানিতে তলায় যাবে, এই ক্লাইমেটের ড্যামেজের কারণে আমার কি হবে। যখন লিগেলে গেছে, এখন সবাই কিন্তু এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করতেছে। আর লস এন্ড ড্যামেজ যখন এটা লিগেল অ্যাসপেক্ট আসবে, একটা হলো এনভায়রনমেন্ট অ্যাসপেক্ট আর একটা হলো লিগেল অ্যাসপেক্ট, দুইটা যখন আসবে তাহলে এটা সবাই এটা নজর দিতে বাধ্য হবে। কারণ বহুদিন এটা আপনার বুদ্ধিমত্তার কারণে আর্গুমেন্ট দিয়ে আপনি অ্যাভয়েড করতে পারেন, কিন্তু রিয়েলিটি ইজ ডিফারেন্ট। সুতরাং এটা আসবে। আর আপনি ইউরোপের কথা বলছেন, যুদ্ধ নিয়ে ইউরোপের যে আবার ফসিল ফুয়েল বেসড দিকে যাচ্ছে। আজকে সন্ধ্যায় আমি খবর পেলাম ইউরোপিয়ান ইউনিয়ন, সময় যদি একটু ছোট করে শেষ করে, ইউরোপিয়ান ইউনিয়ন ফসিল ফুয়েলকে প্রলিফারেশন অ্যাক্ট তারা অ্যাপ্রুভ করতে চায়। অর্থাৎ ফসিল ফুয়েল কিভাবে কমাবে তারা একটা গ্রহণ করতে চায়। কারণ ইন্টারন্যাশনাল একটা মুভমেন্ট চলতেছে ফসিল ফুয়েল কমানোর জন্য, যে একটা অ্যাক্ট সবাই সৃষ্টি করতে চাচ্ছে, এবং ইউরোপিয়ান ইউনিয়ন এটা খুবই পজিটিভ চিন্তা ভাবনা করতেছে এবং তারা রেটিফাই করবে। তাহলে আমার মনে হয় ইউরোপিয়ান ইউনিয়ন যে যুদ্ধের কারণে তাদের যে একটা ক্রাইসিস হচ্ছে, হয়তো ক্রাইসিস উত্তর, যেমন বাংলাদেশের ক্রাইসিস উত্তর রিনিউয়েবল এনার্জি
একটা গ্রো করবে। এটা একটা ধন্যবাদ। ধন্যবাদ, আপনার এই আশাবাদটাই আমরা গ্রহণ করলাম। আমরা আশাবাদী হতে চাই। বিসিপিসিএলইপি ক্লাইমেট টক্সে আগামীকাল আমাদের অতিথি বুয়েটের সাবেক প্রফেসর, পরিবেশ এবং জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। একই সময়ে প্রচারিত হবে এনার্জি অ্যান্ড পাওয়ারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমাদের সাথে যুক্ত হয়ে জনাব দীপাল চন্দ্র বড়ুয়া অনেক অনেক আইডিয়া দিয়েছেন এবং আমরা তার সাথে একমত হতে চাই, আশাবাদী হতে চাই। যে কোনো সংকট সম্ভাবনার জন্ম দেয় এবং এবারের বৈশ্বিক জ্বালানি সংকট যেটা বাংলাদেশকেও স্পর্শ করেছে, সেখানে গ্রিন এনার্জি, নন কার্বনাইজড এনার্জি অথবা লো কার্বন ডেভেলপমেন্টকে বাংলাদেশে আগিয়ে নিয়ে যাবে এবং জ্বালানি আমদানির যে চাপের মধ্যে আমরা আছি, এই চাপ থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে সহায়তা করবে। আগামীকালের বিসিপিসিএলইপি ক্লাইমেট টক্স দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল রাত 9টায় আবারও আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের সকলকে ধন্যবাদ।